দর্শক বিরতির পরে আরও একবার আমন্ত্রণ। সাথে আছি আমি মিমি, আমার সাথে আছেন জুবাইর এবং একজন অতিথি নিয়ে আমরা ফিরেছি, যার সাথে বন্যা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিব। খুব স্বাভাবিকভাবেই আজকের দিনের জন্য প্রচণ্ড প্রাসঙ্গিক, কারণ নিজেদের অনেকগুলো জিজ্ঞাসা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, যিনি পরিবেশ বিশেষজ্ঞ। তার কাছেই জানতে চাই, অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন, বন্যার সাথে আমরা অভ্যস্ত, আপনিও দেখেছেন, আপনার পড়াশোনার বিষয়, আপনার গবেষণার বিষয়, আপনার কাজের বিষয়। বন্যা দেখে আমরা বড় হয়েছি, নদীমাতৃক দেশ, আমাদের বন্যা মেনে নিয়েছি একরকম পরিণতির কাছে, জলবায়ু পরিবর্তনের কাছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লায় তো আমি জানি না, আপনি ওই অঞ্চলের মানুষ, আপনি শেষ কবে দেখেছেন এমন ভয়াবহতা? কেন হলো, কি মনে হয়? যে আমি নিজে ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা এবং গত প্রায় 70 ঘন্টার বেশি সময় ধরে আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ স্থাপন আমরা করতে পারছি না। জানি না যে আমাদের পরিবারের লোকজন বেঁচে আছে কিনা। আমাদের ওই এলাকাটি কোনোভাবেই নিম্ন এলাকা না, ইন্ডিয়ার সীমানার কাছাকাছি, এবং আমাদের উপজেলার বাউন্ডারিটা একটি আন্তদেশীয় বাউন্ডারি। ছাগলনাইয়া উপজেলাটি একটি ইন্ডিয়ান বর্ডারের একটা বাউন্ডারি। এই এলাকায় সাধারণত অতিবৃষ্টি হলে কখনো কখনো হয়তো একটু জলাবদ্ধতা হয়, সেটি 2 দিন বা সর্বোচ্চ 3 দিন, এবং সেটিও আমরা খুব বেশি দেখি নাই। আজ থেকে 3 সপ্তাহ আগেও এরকম পানি এসেছিল, কিন্তু সেটি মোটামুটি 48 ঘন্টার ভিতরে সেই পানি নেমে গেছে। নেমে যাওয়ার জন্য মুহুরী নদী, ডাকাতিয়া নদী, আমাদের ফেনী নদী, অনেকগুলো নদী রয়েছে। কিন্তু এবারে যেটি হচ্ছে যে হঠাৎ করে একেবারে মোটামুটি 24 ঘন্টার ভিতরে কোনো রকম পূর্বাভাস ছাড়া, কোনো রকম অনুমান ছাড়া, এই হঠাৎ করে অল্প বৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টির মাঝে এত পানি চলে আসা, এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। এবং এটিকে আমরা বন্যাকে যে 2-3 ভাগে ভাগ করি, যে ফ্ল্যাশ ফ্লাড, রেগুলার মনসুন ফ্লাড, এগুলো সম্পর্কে একাডেমিক জায়গাতে আমরা পড়েছি, আমাদের ছাত্রদের পড়াই। কিন্তু যেই জায়গাটা এবার মনে হচ্ছে যে ফ্লাডটি, এটি কোথাও বই পুস্তকে নাই, সেটি মনে হচ্ছে যে সার্বিক বিবেচনায় এটা একটা পলিটিক্যাল ফ্লাড, এটা একটা রাজনৈতিক ফ্লাড। কারণ এইভাবে আমরা যেইভাবেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি না কেন, বৃষ্টি হচ্ছে 150-200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি আমরা গত 40 বছর ধরে আমি নিজেই দেখে আসছি যে এই বৃষ্টিপাতের সাথে আমরা অভ্যস্ত। কিন্তু এই যে হঠাৎ করে 24 ঘন্টা বা 30 ঘন্টার ভিতরে আমরা কিছু প্রথম দিককার কিছু ভিডিও দেখেছি, কিভাবে বানের পানির মতো এই পানি হু করে পানি আসছে, 5 মিনিটের ভিতরে পুরো একটা ইউনিয়ন প্লাবিত হয়ে গেল। এটি আমরা প্রলয়ের কথা শুনেছি বিভিন্নভাবে, এটি একটা মহাপ্রলয় এই এলাকার জন্য, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই এলাকাটির জন্য, এবং সাথে সাথে দেশের অন্য জায়গাও, চট্টগ্রামে ফটিকছড়ি এবং মৌলভীবাজার, সেদিকেও বন্যা হচ্ছে। কিন্তু ফেনীর এই বন্যাটা অনেকটা মানে ফেব্রিকেটেড একটা বন্যা। এটা আপস্ট্রিম থেকে অত্যাধিক পরিমাণে হঠাৎ করে অল্প সময়ের ভিতরে বেশি পানি চলে আসার জন্য আমাদের কেউ কেউ হয়তো বলছেন যে ইন্ডিয়ার দিক থেকে ফেনীর যে অঞ্চল, ওই অঞ্চলের ক্ষেত্রে বড় ধরনের কোনো সুইচ গেট, এই ধরনের তাদের ওভার ফ্লোয়িং ইত্যাদি। কিন্তু এইটি যদি স্পিল যেটা হয়, অর্থাৎ একটা ড্যামে যখন পানি সংরক্ষণ করা হয়, পানি যখন বেড়ে যায় তখন অটোমেটিকভাবে একটা অটোমেটেড স্পিল হয়। কিন্তু সেই স্পিল তো এই যেভাবে বন্যা হচ্ছে এটা তৈরি করতে পারে না, সেই স্পিল হবে আস্তে 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 আস্তে। কিন্তু আমরা যেটা দেখেছি যে এটা কোনোভাবে যে স্পিল ওয়াটার না, এটা এই বন্যা পরবর্তীতে অবশ্যই নানা ইনভেস্টিগেশনে আমরা প্রমাণ করতে পারবো, আমরা দেখব যে যেভাবে বানের পানি এসেছে এটা স্পিল ওয়াটার না, এটা শুধুমাত্র কোনো সুইচ গেট যদি খুলে দেওয়া হয় তাহলে এরকম হঠাৎ করে এই পরিমাণ হিউজ ভলিউম অফ ওয়াটার আসতে পারে পুরা মানে 3টি জেলাকে এবং জেলার প্রত্যেকটি উপজেলাকে এইভাবে ভাসিয়ে দেওয়ার যে বন্যা, এটি কোনোভাবেই মানা যাচ্ছে না। যে অর্থাৎ আমাদের এলাকার মানুষ কোনো দিন এটি তাদের জীবনে কখনোই হয় নাই যে তাদের একতলা বাড়ি অর্থাৎ 10 ফিট পানি আমাদের এলাকায় কখনোই হয় একটি বিষয়, এটি কখনোই হয় নাই। এখন দেখা যাচ্ছে এখানে 25-30 ফিট পর্যন্ত পানি আসছে। সো এটি কোনোভাবে এটি হতে পারে না। যেই পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, ইভেন ইন্ডিয়াতে বিভিন্ন আসাম বিভিন্ন জায়গায় যে পরিমাণ বৃষ্টিপাত বলা হচ্ছে, তার প্রায় দ্বিগুণ বৃষ্টিপাতের পরেও এই যে পরিমাণ পানি হয়েছে তার 1/10 পানি এই পর্যন্ত দেখা যায় নাই। তাহলে আমরা মোটামুটিভাবে এটি নিশ্চিত করতে পারি যে এই বৃষ্টির পরবর্তীতে, বৃষ্টি একটি কারণ, কিন্তু এই বন্যার অন্যতম কারণ ইন্ডিয়ার থেকে বা উজানের থেকে আপস্ট্রিম থেকে পানি ছেড়ে দেওয়া, এবং সেটিও কোনো রকম পূর্বাভাস ছাড়া।
যেটা ভাইয়া আপনার কাছ থেকে শুনছিলাম যে বন্যার যতগুলো ধরন আছে এটা আসলে সেই সংজ্ঞাগুলোর মধ্যেই পড়ে না, এবং এটা বলা যায় যে আপনি যেমনটা বললেন ফ্যাব্রিকেটেড বা পলিটিক্যাল যাই বলি না কেন আমরা, এটা তো আমরা আমাদের মতন জায়গা থেকে হয়তো বা এটা বলছি বা এমনটাই হয়েছে। কিন্তু এই যে প্রতিবেশী দেশের সঙ্গে বন্যা বা নদী নিয়ন্ত্রণে কার্যকর কি করা যেতে পারে, আপনার কাছে কি মনে হয়? দেখুন, যদি এই ধরনের পানি হঠাৎ করে চলে আসে, আমার কোনো মেকানিজম কিন্তু কাজ করবে না। আমাদের জয়েন্ট রিভার কমিশন রয়েছে এবং গত সরকারের আমলে সেটি একদম মৃত প্রায়। রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের প্রতিনিধির হস্তক্ষেপ সেখানে থাকার কথা বই পুস্তকে আছে, কিন্তু গত 15 বছর ধরে এই জয়েন্ট রিভার কমিশনে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। আমাদের এই ধরনের বন্যা হওয়ার আগে, অর্থাৎ এটি যদি বৃষ্টির পানি হয়, তারা ইন্ডিয়ান দিক থেকে আমাদেরকে এটি জানানোর কথা, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যতটুকু সেটি অপর্যাপ্ত। এবং যদি তারা কোনো গেট, ড্যামের কোনো গেট খুলে দেয়, তাহলে সেটি অবশ্যই ডাউন স্ট্রিমের রাষ্ট্রগুলোকে জানানো, এটি আন্তর্জাতিক একটা কার্টেসি, এটি একটি পদ্ধতি। কিন্তু সেটি আমরা কোনোভাবে বাংলাদেশ কোনো ড্যাম ইন্ডিয়া খুলছে এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। সো এইটি করার জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্ডিয়াকে জোরালোভাবে বলা দরকার। যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গতকালকে ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের সাথে কথা বলেছেন এবং তিনি সেই কথাগুলোকে একই কথাই বলেছেন যে এটি একটি ন্যাচারাল অতিবৃষ্টির কারণে এটি হয়েছে। এটা বলা হচ্ছে যে তাদের এটা অবগত ছিলেন না তারাও এই সম্পর্কে। স্যার এখানেই প্রশ্ন, অবগত ছিলেন না, ড্যাম স্পিল ওভার করছে, অবগত থাকবেন না, এবং সেই সাথে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে স্যার মানে আমি আসলে আমার কথাগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবো এটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এই যে নতুন নতুন সংজ্ঞায়নে আমাদের সংজ্ঞায়িত করা হয়, এই যে নতুন নতুন সংকটের মধ্যে ফেলে দেয়া হয়, ভূ রাজনীতির কৌশল মাত্র নাকি শুধুমাত্র এটা প্রাকৃতিক কোনো একটি অংশের প্রাকৃতিক দুর্যোগকে প্রশমিত করার উপায়ন্তর না পেয়ে এমন হয়েছে বলে মনে হয়? দেখুন, সাম্প্রতিক কালগুলোতে গত 40-50 বছর ধরে এই সীমানা এলাকায় ইন্ডিয়া এমন কতগুলো ইনভেস্টমেন্ট প্রজেক্ট করেছে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেছে, যেগুলো হয়তো তাদের দেশে প্রতিবাদের মুখে করেছে, পরিবেশগত বিভিন্ন ধ্বংসের মাধ্যমে করেছে, তাদের এলাকার মানুষও সেটি চায় না। এবং এগুলোর অনেকগুলোর উদ্দেশ্য থাকে যে ডাউন স্ট্রিমের রাষ্ট্রগুলোকে বিভিন্ন রকমের থ্রেটের ভিতরে রাখা। এবং আমরা তিস্তার কথা যদি দেখি, যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আমরা পানি শূন্যতায় থাকি, যখন আমাদের ওভারফ্লাডেড থাকে তখন আবার পানি চলে আসে। সো আবহমান কাল ধরে বাংলাদেশের মানুষ কিন্তু এই প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু না ভেবে প্রতিপক্ষ ভাবছে। এই কারণে আমরা যখন প্রকৃতির সাথে সমন্বয় করে চলার চেষ্টা করি, তখন কিন্তু আপস্ট্রিম থেকে প্রকৃতি বিরুদ্ধ বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হয়, যে কারণে এই দেশের মানুষ তাদের প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধুবাপন্ন অধিবাসী বা রাষ্ট্র হিসেবে চিন্তা করতে পারে। কারণ স্যার আসলে প্রাকৃতিক দুর্যোগের কথাই যদি বলি, সকলে মিলে মোকাবেলা না করলে আসলে এর থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই। এই বিষয়টি আপনার কাছে স্যার একটু বিস্তারিত জানবো, তবে আমরা এই পর্যায়ে একটু দর্শকদের যুক্ত করতে চাই। দর্শক, আপনাদের মনে খুব করে প্রশ্ন আসতেই পারে, কেন এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সর্বশেষ সামনে দেখাচ্ছি না কেন? আপনারা সকলেই জানেন নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের সহকর্মীদের খোঁজ নেওয়ার, সহকর্মীদের সাথে আপনাদের যুক্ত করার, সবসময় সম্ভবপর হয়ে উঠছে না। এই পর্যায়ে আমরা আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহকে পেয়েছি। মোতাসিম বিল্লাহ সবুজ আমাদের সাথে যুক্ত হচ্ছে, নোয়াখালী থেকে যাচ্ছি তার কাছে। সবুজ, একটু জানাবেন শেষ মুহূর্তের কি চিত্র আপনি দেখছেন এবং ভয়াবহতার কি রূপ আপনার চোখে ধরা দিচ্ছে? আমি এখন আছি নোয়াখালীর সবচেয়ে যে বন্যা কবলিত এলাকা, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা। আর শুধু বেগমগঞ্জ না, নোয়াখালীর সদর, সেনবাগ, সহ নোয়াখালীর হাতি এবং সুবর্ণচর ছাড়া অন্য যে উপজেলাগুলো রয়েছে, আসলে সবগুলো উপজেলাই জলমগ্ন হয়ে রয়েছে। এবং যে জেলার মূল প্রধান সড়ক, 4 লেন সড়কেও অনেক জায়গায় আসলে পানি উঠে গেছে। এছাড়া মূল সড়কের পাশে যতগুলো সড়ক রয়েছে, সাইড সড়ক রয়েছে, সবগুলো সড়কে কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও কোমর সমান পানি রয়েছে। এছাড়া মানুষের, আপনি বুঝতে পারছেন, যেখানে সড়কে হাঁটু বা কোমর সমান পানি, সেখানে মানুষের ঘর বাড়ি কি অবস্থা হতে পারে। আসলে এই পানিটা হঠাৎ করে গত পরশুদিন মাত্র 3 ঘন্টার মধ্যে 3 থেকে 4 ফুট উচ্চতা পানি চলে আসে। সেই জন্য আসলে মানুষ যে নিরাপদ আশ্রয় যাবে সে সুযোগ
প্রযুক্তি আসলে তারা পায়নি। তো সেই জন্য মানুষ ভেবেছিল যে অন্যান্য সব আসলে মানুষের এটি যে এখানে যারা আছেন বয়স্ক যারা লোকজন আছেন তারা বলছেন যে আসলে তারা বিগত 20-30 বছর এই ধরনের পানি দেখেনি। সেজন্য তারা ভেবেছিলেন হয়তোবা যে বৃষ্টি হচ্ছে, পানি ধীরে ধীরে আসবে, তারা হয়তোবা নিরাপদ আশ্রয় চলে যাবেন। কিন্তু আসলে দেখা গেছে যে আসলে এখনো এই যে আছে প্রায় 2 দিন প্রায় 3 দিন হতে চললো, কিন্তু মানুষ এখন পর্যন্ত নিরাপদ আশ্রয় যে সব মানুষ যে চলে গেছে সেটি বলা যায় না। মানুষ এখনো প্রশাসনের কাছে মেসেজ দিচ্ছে বিভিন্নভাবে তাদেরকে সরিয়ে নিয়ে আসছে। বিশেষ করে শিশু বা বৃদ্ধ মহিলা কিছু কিছু মানুষ এখনো আটকা পড়ে আছে। আসলে হঠাৎ করে পানি আসার কারণে এত পানি বা এত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া সেটি আসলে প্রশাসনের জন্য একটি দুর্গম কাজ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আসলে আপনার যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা হসপিটাল, কমিউনিটি সেন্টার সবগুলো ভবনে বা উঁচু ভবন রয়েছে, সবগুলোতে আসলে মানুষের টানা কানায় ভরে আছে। কিন্তু এই যে মানুষ উঠেছে, কিন্তু এই যে মানুষের যে খাবারের যে সংকট দেখা দিয়েছে একটু আমি জানতে চাইবো যারা এখানে আছে, আপনার ঘরে কি পানি উঠেছে, কি অবস্থা, আপনার কোথায় আছে? আমার বাসা হয়েছে এখান দিয়ে, আমার বাসার মধ্যে কোমর পরিমাণ পানি, আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমি বলতে চাই যে আমাদের বর্তমানে যে সরকার আছে ডাক্তার ইউনিভার্সিটি বলতে চাই যে আমাদের নোয়াখালীতে একটা সমস্যা হয়েছে, আমাদেরকে এটা সমাধান করার জন্য। আপনার এলাকায় কতটুকু পানি, কি পরিমাণ? আমার বাড়িরও এই যে একবারই পরে আমার বাড়িতে একদম মাথা পর্যন্ত পানি। আপনার আমরা এখন বর্তমানে অ্যাপার্টমেন্টের রূপটা আশ্রয় পানির জন্য মানে আমাদের ঘর বাড়ি সব কিছু নষ্ট হয়েছে। খাট পালন, হাঁস মুরগি, তারপরে খাওয়ার পানি সমস্যা। আপনার কি বাড়িতে পানি উঠছে? আমার বাড়িতে ঘরের ভিতরে এতটুকু পানি হয়ে গেছে, আশ্রয় কেন্দ্র আছে। খাবার পাচ্ছেন মতো? খাবার নিজেরা পাকাতে পারলে খাইয়ে, মানে এমনি থাকে। জুবাইর, আপনি এখানে শুনলেন যে কয়েকজন মানুষ যারা বন্যা কবলিত মানুষ রয়েছেন, তারা আসলে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রতে পাচ্ছে সেটিও বলা যাচ্ছে না আসলে। এবং আপনি শুনলেন যে এখানে যে আশ্রয় খাবার দরকার, এছাড়া আসলে চারদিকে পানি থাকার কারণে বা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে এখানে বিশুদ্ধ খাবার পানি এবং আসলে যে ডায়রিয়া, এই যে খারাপ পানি বা ময়লা পানির কারণে মানুষের যে খারাপ ডায়রিয়া বা চর্ম জাতীয় রোগের প্রকোপ দেখা দিয়েছে। এবং এখানে আসলে আবহাওয়া অফিসে যেটি বলছে যে এখন পর্যন্ত আসলে কোনো তারা সুখবর দিচ্ছেন যে তারা মানুষের সাথে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আবহাওয়া অফিস যেটি বলছে যে আরও 2-1 দিন ভারী বর্ষণ থাকবে। এবং আমি এখানকার মানুষ যেটি আসলে প্রত্যক্ষ করেছে যে আপনার গত বৃষ্টি যখন হয় তখন আসলে পানি বাড়ে। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত আসলে বৃষ্টি হয়নি, সেই জন্য আসলে মানুষ পানি বাড়েনি, তবে পানি কমেছে, ধীর গতির পানি কমেছে। যেমন 1 ইঞ্চি পরিমাণ আসলে পানি কমেছে বৃষ্টি না হওয়ার কারণে। কিন্তু আবার দেখা গেছে এর আগের 12 ঘন্টায় যখন বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে 6 ইঞ্চি পরিমাণ পানি বেড়েছে। তো আসলে মানুষ আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে আসলে আর সামনের দিনগুলোতে যে এখনো আবহাওয়া অফিস বলছে যে ভারী বর্ষণ হবে, সেক্ষেত্রে আসলে কতটুকু পানি বাড়ে এবং তারা কতটুকু নিরাপদ থাকতে পারে সেটা নিয়ে আসলে তারা শঙ্কার মধ্যে রয়েছে। সবুজ, অসংখ্য ধন্যবাদ। এই তথ্যটুকু আমাদের এই মুহূর্তে স্বজনদের জন্য অনেক বেশি জরুরি ছিল, জাতির জন্য জরুরি ছিল। কৃতজ্ঞতা আপনার প্রতি। আরেকবার আমাদের অতিথির কাছে ফিরে আসব, প্রশ্ন আছে আমাদের কাছে কিছু। স্যার, একটা বিরতি নিয়ে ফিরি আমরা। হ্যাঁ দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আবারও জলদি ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক। বিরতির পর আরও একবার আমন্ত্রণ। বিরতির আগে আমরা আমাদের সহকর্মী মোতাসিম বিল্লার কাছ থেকে শুনছিলাম, তিনি নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন যে ওখানকার মানুষজন আসলে যে পর্যাপ্ত বলাটা আসলে ভুল হবে, আশ্রয় কেন্দ্রই নেই। বরিশাল বিভাগের মেয়ে, আমার বন্যা দেখার অভিজ্ঞতা আছে। 2007 সালে আমি সিডর দেখেছি, আমি তখন ছোট বেশ, এবং আমাদের ওখানে বেশ হতাহত ভয়াবহতা অনেক ছিল বা ক্ষয়ক্ষতিও অনেক হয়েছে। কিন্তু একটা বিষয় কি, ওখানকার মানুষ বন্যা দেখে অভ্যস্ত এবং ওখানকার মানুষের জন্য আসলে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা আছে। কিন্তু এখানকার মানুষজন, আপনি খবরের কাগজ দেখুন বা সোশ্যাল মিডিয়া দেখুন, টেলিভিশন দেখুন, তাদের কিন্তু সবসময় একটাই যে আমরা আমাদের স্মরণকালে এরকম, আমাদের এই বয়সে আমরা এখন পর্যন্ত কখনো এরকম বন্যা দেখিনি এবং এভাবে পানি উঠে যাওয়া, এটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম। এখানে একটা ছোট্ট করে প্রশ্ন স্যার, আমরা তো জানি আমাদের ওদিকে প্রচুর সাইক্লোন সেন্টার ছিল, যা পরবর্তীতে প্রাথমিক স্কুল হিসেবে ব্যবহৃত হয়েছে, এখনো আছে। হঠাৎ করে কেন আমরা পারলাম না আর কি, মানে কেন হয়ে উঠলো না পুরো বিষয়টাকে ম্যানেজ করতে, কেন পারলাম না?
দেখুন গত 2 যুগ ধরেই ফেনী অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে, পুরোটা যদি বলি, এই অঞ্চলে তো বড় ধরনের কোনো সাইক্লোন, বন্যা এগুলো কিন্তু হিট করে নাই। ছোট ছোট 91 এর পরে আর খুব বেশি দেখা যায় নাই। এবং আমরা 91 বাদ দিয়ে আরও যদি পিছনে যাই, অর্থাৎ গত 50-60 বছরেরও যদি দেখি, কিংবা আরও বেশি সময়ে যদি আমরা দেখি, আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু এই পরিমাণে পানি আসা। আমি আগে যেটা বলছিলাম 1 পানিও কিন্তু আসে নাই। একটু আগে আমরা নোয়াখালী থেকে যমুনা টিভির রিপোর্টার ভাই কিন্তু ঠিকই শেয়ার করেছেন যে বৃষ্টি হলে আমার 2 ইঞ্চি পানি হয়তো বাড়ছে, 3 ইঞ্চি এবং সর্বোচ্চ 6 ইঞ্চি বাড়বে, কিন্তু আমার এইখানে 25 ফিটের বেশি পানি হয়ে যাচ্ছে এবং এটি ক্রমান্বয়ে আরও বাড়ছে। সো এটি অবশ্যই মানে উপর থেকে পানি ছেড়ে দেওয়ার বিষয় আসছে। এবং ফেনী অঞ্চলে স্যার এই একটা বিষয় তো নিশ্চয়ই আছে, মানে আমাদের কি কিছু করার নেই আসলে? মানে আমরা তো জানি পার্টিশনের পর থেকে 47-এর পর থেকে যদি আমরা বলি, এগুলো হিস্সা নিয়ে নানান দিন দরবার হয়েছে, বিশ্ব দরবারেও যাওয়া হয়েছে, আন্তর্জাতিক আদালতেও যাওয়া হয়েছে, একটা সম্মতিতেও পৌঁছতে পেরেছিলাম। তারপরে এই যে আমাদের হিস্সা থেকে, ন্যায্য হিস্সা থেকে কিছু ক্ষেত্রে বঞ্চিত হওয়া, আর যখন প্রয়োজন নেই তখন বাড়তি করে চাপিয়ে দেয়া, এই পরিণতির থেকে আমরা বেরোতে পারছি না কেন? আমাদের ওই কূটনৈতিক দুর্বলতাটা আসলে কোন জায়গায় বলে মনে করেন? দেখুন, অনেক সময়ের অধিকারকে কিন্তু আদায় করে নিতে হয়। আমরা মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কাতে যে লং মার্চ করে তখন কিন্তু এই মানে একটা বড় আন্দোলন তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু আমরা এর পরবর্তীতে দেখছি যে, আমরা তিস্তার ক্ষেত্রেও দেখছি যে, আমরা শুধু পত্রিকায়, নিউজে এগুলো দেখা যায়, বিভিন্ন মিটিংয়ের পর মিটিং হয়, কিন্তু পানির ন্যায্য হিস্যা আমরা পাই না। স্যার একরকম লাগাতার আমরা ছাড় দিয়ে গেছি পুরো বিষয়টায়। তিস্তা বিষয়ে আমরা আমাদেরকে বাধ্য করা হয়েছে আসলে ছাড় দিয়ে যেতে। অর্থাৎ সরকারের যারা গঠন করেছেন অনেক ক্ষেত্রেই তাদের এই ক্ষেত্রে যথার্থ আন্তরিকতার অভাব ছিল। সেখানে বন্ধু সুলভ আচরণ না হয়ে প্রভু সুলভ আচরণ গেছে এবং তারা যা বলেছে সেটাই করা হয়েছে। ইন্ডিয়া তাদের যে রিভার লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে সবসময় বাংলাদেশকে বঞ্চিত করে, তাদের দেশে অনেক দূরে, 1000 কিলোমিটার দূরে পর্যন্ত এই পানি নিয়ে যাচ্ছে, অথচ কয়েকশো যদি মাইল বলি ব্যবধানে বাংলাদেশ তার ন্যায্য পানি পায় না। সো এই পুরা বিষয়টাই হলো এটি একটা মানবাধিকার লঙ্ঘন, এটা একটা মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক একটি অপরাধ। সো বাংলাদেশের এখন স্ট্রংলি তাদের রাইট নিয়ে দাঁড়ানোর দরকার। আন্তর্জাতিক আদালত সব বিভিন্ন যেখানে যাওয়া দরকার সেখানে বাংলাদেশ এখন যাওয়া উচিত। নিশ্চয়ই স্যার। সাম্প্রতিক সময় একটা বিষয় এসে খুব পরিচিত হচ্ছে আমরা, ফ্ল্যাশ ফ্লাড, যেবার এই বন্যাটাকেও যেটা বলার চেষ্টা করা হয়েছে আর কি বিভিন্ন কিছু থেকে, ইটস এ ফ্ল্যাশ ফ্লাড, এটা আনপ্রেডিক্টেড, এটা হওয়ার কথা ছিল না। হঠাৎ করে 2023 বা 22-এর শুরু থেকে বা 22-এর শেষ দিকে, 23-এর শুরু থেকে যদি বলি, এই ফ্ল্যাশ ফ্লাডের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি কম বেশি। এর আগেও হয়তো ছিল, অত বেশি পরিচিত ছিলাম না আমরা এই বিষয়টার সাথে। হঠাৎ করে বিশ্বব্যাপী বেড়ে গেল কেন স্যার? কারণটা কি? আমরা ভুল কোথায় করছি সবাই মিলে? দেখুন, আমরা আজকে এই মুহূর্তে যখন আমার 5-6টা জেলা পুরোপুরি পানির নিচে, তখন এই নর্মাল ফ্লাডের যেই কতগুলো কারণগুলো আছে, আমাদের নদী দখল হয়ে যাওয়া, নদীর আশেপাশে বিল্ডিং হয়ে যাওয়া, কিংবা খাল বিলগুলো ভরাট হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, সাধারণ বন্যার ক্ষেত্রে অনেকগুলো কারণ আমরা আলোচনা করতে পারতাম, যেগুলো সমাধানের কথা চিন্তা করতে পারতাম। কিন্তু আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে কিন্তু আমার লোকাল লেভেলে এই ফ্ল্যাশ ফ্লাড বা অন্যান্য ফ্লাডগুলোর নর্মাল নেচারের আলোচনা কিন্তু এখানে যথেষ্ট হবে না। কারণ কোনোভাবে বোঝানোর সুযোগ নাই যে এটা শুধুমাত্র বৃষ্টির পানিতে এটি হচ্ছে। সো আপনি একটা সুন্দর টার্মের সাথে আমাদের পরিচয় করালেন, পলিটিক্যাল ফ্লাড। হ্যাঁ, যারা বাংলাদেশে আছেন তারাও কিন্তু এখন এক জায়গায় আছেন, 2-1 ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা স্থানীয়ভাবে এখন যাদের সাথে আমরা কথা বলছি, বৃষ্টির পানি যেই গতিতে বাড়ছে সেই গতির থেকে কয়েক গুণ বেশি, অর্থাৎ 100 গুণ বেশি এই উপর থেকে পানি বাড়ছে। সো এইটাকে কোনোভাবেই বৃষ্টি নির্ভর একটি ফ্লাড আমরা বলতে পারি না। আমাদের নর্মাল সমাধানের যে আলোচনাগুলো, আমাদের বন্যাগুলো আপা একটু আগে যেটা বললেন, বরিশালে বা আমাদের সুনামগঞ্জের ওইদিকে হাওড়া এলাকার বন্যা ইত্যাদি ইত্যাদি, এগুলো বন্যা আসছে বলতেই আমরা দেখি যে 1 সপ্তাহ চলে যায় যে হ্যাঁ বন্যা আসছে ইত্যাদি। কিন্তু এইখানে তো একটু আগে আমরা দেখলাম যে 3-4 ঘন্টার ব্যবধানে পানি হয়ে যাচ্ছে 7-8 ফিট বেড়ে যাচ্ছে, এবং ওভার দ্য নাইট 10 ফিট বেড়ে যাচ্ছে। প্রেডিকশন কোনোভাবেই কাজ করছে না, যেটা আগেই যেটা আপনার সাথে আলোচনা হলো আমাদের, যে এই অঞ্চলের মানুষ কোনোভাবে চিন্তাই করতে পারে না এমন কিছু হবে।
জুবাইর আসলে যেটা বলছিলেন ফ্ল্যাশ ফ্লাডের কথা, ওটা ধরেই আসলে বলছি যে মানে এই আজকের এই ঘটনা বা এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একেবারেই অপ্রত্যাশিত, কিন্তু বিগত দিনেও আমরা আসলে হয়তো সেখানেই ইস্যুগুলো একটু আলাদা ছিল, ভিন্ন ছিল। প্রাকৃতিক দুর্যোগ বলেই আমরা সেগুলোকে মেনে নিতে পারি, কিন্তু সেইখানে আমাদের ভুলটা আসলে কোথায়, যে কি করলে আসলে ওই আকস্মিক বন্যার মুখোমুখি আমাদের হতে হবে না বা এত হতাহত ক্ষয়ক্ষতি এগুলোর মধ্য দিয়ে আসলে যেতে হবে না, সেক্ষেত্রে আমরা আসলে কি কি পদক্ষেপ নিতে পারি, আর অথবা আদৌ আমাদের স্যার কিছু করার আছে কিনা? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ধরেন আমার কাপ্তাই ড্যামকে যদি আমি এই মুহূর্তে কোনো প্রেডিকশন ছাড়া, কোনো রকম ফোরকাস্টিং করে না করে বা কোনো রকম প্রচার না করে হঠাৎ করে যদি আমি কাপ্তাই বাঁধ খুলে দিই, আমার কি অবস্থা হবে? সিম্পল এই জিনিসটা, একদম সিম্পল, যে ওই এলাকার মানুষ পুরোপুরি ফ্লাডেড হয়ে যাবে। সো আমার এই করণীয় যে জিনিসটা সেটাতে হলো যে আমাদের ধরেন আমাদের অনেক তরুণরা কিন্তু এখন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে এবার কিন্তু আমাদের নতুন জেনারেশন, তারা নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয়, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই নবীন গভর্নমেন্ট একটি জোরালোভাবে সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল। সো এই চেষ্টাতে অন্যতম একটা বাধা হয়ে গেল একদম শুরুতেই, মানে আপনার এই সদ্য ভূমিষ্ঠ এই নতুন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজটাকে প্রথম জায়গায় বাধাটা দিয়ে দেওয়া হলো। আমাদের কিন্তু সমন্বয়করাও কিন্তু অনেকে এই বিষয়টি কথা বলছেন। সো এই জায়গাতে তরুণদের অনেকের এরকম বিষয় যে আমরা কি তাদের এই বাদগুলোর কাউন্টার বাদ আমরা দিয়ে দিতে পারি কিনা, বিশাল মানে বড় কথা, কিন্তু হ্যাঁ অনেক বড় স্টেটমেন্ট। তাহলে তাদের ইয়েটা কি, যদিও এটা ডাউন স্ট্রিমে এরকম বাদ দেওয়া টেকনিক্যালি বা প্র্যাকটিক্যালি এটা মানে যারা আছেন এই সেক্টরে কাজ করেন তারা হয়তো বলতে পারবেন, কিন্তু এটা হয়তো অনেক চ্যালেঞ্জিং বা অসম্ভব বিষয়। কিন্তু আমাদের মানুষের যে স্পিরিটটা আপনি দেখেন, যে মানুষের কাছে চলে আসছে যে তারা এক একটা বাদ দিবে এবং আমাদেরকে জিম্মি করে রাখবে, এক একটা ড্যাম করবে আমাদেরকে জিম্মি করে রাখবে। সো আমাদের এই জায়গাটাতে আমাদের করার মানে রাষ্ট্রীয়ভাবে করার আছে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল বা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে করার তেমন মানে কিছু আছে বলে স্যার এক্ষেত্রে যেটা গতকাল দেখেছি, প্রবাসী ভাইরাও প্রচুর পরিমাণে বলছেন যে দরকার হয় ওনারা অর্থায়ন করবেন, আমরা আমাদের ব্যক্তিগত অর্থায়নে করতে চাই, তবু আগ্রহী। সম্ভাব্যতার বিচারটা যদি একটু আপনার পড়ালেখার জায়গা থেকে জানতে চাই, সম্ভব কিনা ডাউনস্ট্রিমে? দেখুন এটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে, আপনি যৌক্তিক কিনা স্যার এতটুকু শুধু জানতে চাই। এই ধরনের কিছু কিছু ঘটনা তো হয়েছে, যেমন চায়নার সাথে ইন্ডিয়ারও তো এই ধরনের বিভিন্ন বিষয় আছে, তারা কিন্তু তাদের মতো করে বিভিন্ন জায়গায় করেছে। ওয়ার্ল্ডে এই ধরনের এক্সাম্পল নাই যে তা না। স্যার এতটুকুই জানবার ছিল যে আমরা চাইলে পারি, সুযোগ আছে করবার। আর একটু বিস্তারিত এটা শুনবার একটা বিরতির সময়। দর্শক বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সাথে থাকুন, এক্ষুনি ফিরছি। দর্শক একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম, বিরতির পর আবারও ফিরে এসেছি এবং আমাদের অতিথির সাথে আমাদের কথা হচ্ছিল। দর্শক কথা বলছিলাম পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদারের সাথে। স্যার ছোট্ট করে জানবার জিজ্ঞাসা, ওই যে করণীয়টা কি? দেখুন আমরা এখন এই মুহূর্তে একটা দুর্যোগের ভিতরে আছি। সবার আগে যেটি করতে হবে যে সর্বোত্তভাবে ওই এলাকার মানুষকে উদ্ধার করার জন্য কার্যক্রম নিতে হবে। মানুষের দুর্ভোগের মানে কোনো ভাষা নাই আসলে। আমরা এখানে বসে কথা বলছি, কিন্তু ওইখানে যারা বসবাস করছে তারা বেঁচে আছে কিনা সেটাও আমরা জানি না। শুধুমাত্র মিডিয়ার কল্যাণে আমরা কিছু কিছু তথ্য আমরা হয়তো পাচ্ছি, আপনাদের কল্যাণে দেশের মানুষ জানতে পারছে, কিন্তু পানি নেমে যাওয়ার পরে বা আদৌ কখন নামবে, আদৌ নামবে কিনা, নাকি আরো বেশি পানি আসবে, এইগুলো চিন্তা করলে আসলে কোনোভাবে টিকে থাকা যায় না। তারপরে আমাদেরকে অসহায় করে দেয়। আপনার কাছে প্রশ্ন আছে কিন্তু কোনো উত্তর নেই, এই মুহূর্তগুলো আসলে খুব অসহায়ত্বের মধ্যে ফেলে দেয়। যে আমাদের তিনটে বিষয় আসলে মোটা দাগে আমাদের চিন্তা করতে হবে। একটি হলো আমাদের এখান কূটনীতিকভাবে এটি আমাদেরকে ফেস করতে হবে, এই ধরনের পানি, এই ধরনের বন্যার বিষয়ের ভিতরে। যদিও ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রধান ইউনূস স্যার অলরেডি এটি দেরি না করে উনি এটি আলোচনা করেছেন, কিন্তু আরও জোরালোভাবে এখন আমাদেরকে বারবার তাদেরকে এই প্রশ্ন করতে হবে, এটি আমাদের প্রধান কাজ। আর আমাদের যে চিন্তা করতে হবে যে আমাদের যে জয়েন্ট যে রিভার কমিশন রয়েছে তাদের মাধ্যমে ছোট বড় সবগুলো নদীর তথ্য, পানির তথ্য ইন্ডিয়ার কাছ থেকে আমাদের অবশ্যই নিতে হবে। এটি এই জায়গায় যে ফ্লোটি থাকার কথা ছিল সেটি আমাদের নাই। এটা হলো মূল জায়গাতে, অর্থাৎ আমাদের উদ্ধারের ক্ষেত্রে বা পুনর্বাসনের ক্ষেত্রে এবং বন্যা পরবর্তীতে আরও অনেক জটিলতার বিষয় আছে। সেগুলো কি পরিমাণ জমি যে নষ্ট হয়ে গেল, কৃষি জমি নষ্ট হয়ে গেল, কি পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং পরবর্তীতে আমাদের দেশের অন্যান্য পার্টে আমাদের নদী কমিশন আমাদের 56,000 নদী দখলদারদের তালিকা করেছে। এখন মনে হয় আমাদের এই গভর্নমেন্টের এটা নিয়ে খুবই
শক্তিশালীভাবে সকলকে নিয়ে, সিভিল সোসাইটি থেকে সকলকে নিয়ে এই দখলদারদেরকে ইমিডিয়েটলি উচ্ছেদ করতে হবে। কারণ এই পানিগুলোর নিচে ডাউন স্ট্রিমে যাওয়ারও সুযোগ পাচ্ছে না এই ধরনের দখলদারদের নদীগুলো দখল করে নেওয়ার কারণে। তাহলে আমরা যদি এই চ্যানেলগুলো ক্লিয়ার করে ফেলতে পারি, তাহলে ইন্ডিয়া আমাদেরকে বারবার যতই চোখ রাঙ্গানি দিক না কেন, আমাদের পানিগুলো আমরা হয়তো চ্যানেলাইজড করতে পারবো। এই দেশের মানুষ অনেক বছর ধরে, শত বছর ধরে বন্যার সাথে বেঁচে থাকার তাদের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এইটাও মনে রাখতে হবে যে বন্যা বা হঠাৎ বন্যা, আকস্মিক বন্যা, এগুলোর সাথে এই দেশের মানুষ, কৃষক, সাধারণ জনতা অভ্যস্ত থাকলেও যে রাজনৈতিক বন্যাটা আমরা এখন আশঙ্কা করছি, এই ধরনের বন্যা শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো অঞ্চলের মানুষ এক্সপেক্ট করে না। এটা অমানবিক, এটা মানবতার বিরুদ্ধে একটা বিষয়, এবং এই ধরনের বন্যা সহজে বন্ধ করা যাবে না যদি না রাজনৈতিক যে প্রতিহিংসা সেটি চরিতার্থ করা থেকে যারা করছে তারা বিরত না হয়। স্যার একদম শেষ পর্যায়ে আছি আমরা, সময় পাবো না স্যার। 30 সেকেন্ড আপনাকে দিতে চাই। তরুণরা প্রচুরভাবে এগিয়ে এসছে এবং হতাহতের খবর আমরা পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও কিছু ক্ষেত্রে অসমর্থিত সূত্র। তাদের জন্য কি বলবার আছে? 30 সেকেন্ড। দেখুন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একদম ডে 1 থেকেই কোঅর্ডিনেশনের মাধ্যমে সারা দেশেই কিন্তু প্রথমে ত্রাণ কার্যক্রমের কথা তারা চিন্তা করেছিল, তারপরে দেখে যে এটা এখন উদ্ধারের পার্ট, সাথে সাথে তারা উদ্ধারের কোঅর্ডিনেশন শুরু করেছে। এবং গতকালকেও আমরা অনেকগুলো কার্যক্রম তাদের লক্ষ্য করেছি। সারা দেশ থেকে তরুণরা কিন্তু এই অঞ্চলের বন্যা কবলিত এলাকার দিকে যাচ্ছে। সো এইটাকেই আসলে কোঅর্ডিনেশন, ওয়েল কোঅর্ডিনেশনের মাধ্যমে এগিয়ে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। জুবাইর, যেটা আসলে বলবার আসলে মানে আমাদের দেশীয় কোনো অপশক্তি হোক কিংবা বাইরের কোনো পরাশক্তি হোক, বারবার আমাদেরকে যখন এভাবে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করেছে, ততবারই কিন্তু দেশ একতাবদ্ধ হয়েছে এবং তারা সংঘবদ্ধ হয়েছে। এবং যারা হয়তোবা এই আমাদের এই দুর্যোগ দুর্দশা দেখে সাময়িক আনন্দ পাচ্ছে বা যাদের জন্য আজকে এই পরিস্থিতি, তারা আমাদের ক্ষয়ক্ষতি, হতাহতে যেমন দেখবে, এটার খবর যেমন জানবে, তেমনি করে এটাও জানুক যে দেশের মানুষ আসলে সংঘবদ্ধ হতে জানে, একতাবদ্ধ হতে জানে, বিপদে একে অপরের পাশে দাঁড়াতে জানে। প্রতিবার সংকট এসেছে, আমরা একত্রিত হয়েছি, এবারও ঠিক সেই রূপটাই দেখছি এবং আশায় বুক বেঁধেছি যে হ্যাঁ, একটা নতুন জাগরণের সূচনা আমরা দেখেছি, সেই ধারাবাহিকতাও রক্ষা হতে আমরা দেখছি, আগামীতেও তাই থাকুক। আর এতটুকুই বলতে চাই, সৃষ্টিকর্তা কোথাও তো বসে দেখছেন, কোথাও তো বসে শুনছেন, প্রকৃতি কোথাও না বসে কোথাও না কোথাও নিজেকে সামঞ্জস্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন পরিণতিটা আসলে কী হবে প্রকৃতি নির্ধারণ করে দিবে। তবে সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করছি, যারা এখনও স্বজনদের খোঁজ পাননি তারা স্বজনদের খোঁজ পাবেন। উদ্বিগ্ন যে সময়টি কাটছে সেই সময়টি অচিরেই দূর হয়ে যাবে এবং এই যে হঠাৎ করে পানির যে ধারা, সেই ধারা প্রশমিত হবে, বিস্ময়করভাবে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে। এই প্রত্যাশা আজকের মতো এখানে ইতি টানছি। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকবেন।